আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। তো হ্যালো বাংলার খবর চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম বাংলাদেশের খবরাখবর নিয়ে কিছু আলোচনা করতে। গোপালগঞ্জের পর কক্সবাজারেও কিন্তু মার খেয়েছে এনসিপি। তার কারণ ওই একটা কথা আছে না, পিপিলিকার পাকা হয় মরিবার তরে। তারা কিন্তু বেছেই নিয়েছে তাদের মৃত্যুর রাস্তা। তার মানে আমি বলতে চাইছি, এনসিপি এবং মোহাম্মদ ইউনূসের যে বাহিনী রয়েছে, যারা কিনা গত বছর 2024-এ জুলাই আগস্টে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল, তাদের কথা। তাতে অনেকেই রয়েছে, সার্জিস রয়েছে, হাসনাত রয়েছে, নাহিদ রয়েছে, অনেকেই রয়েছে। এবার কক্সবাজারেও মার খেল এনসিপি, জাতীয় নাগরিক দল। মার খেতে 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 তারা এবার ফাইনাল টেকের পর্যায়ে পৌঁছে গেছে। কেন এই কথাটা বললাম? তার কারণ ওই যে সিনেমায় দেখেন না, একটা ফাইনাল টেক নেওয়ার আগে অনেকগুলো রিহার্সাল হয়। গোপালগঞ্জ ছিল রিহার্সাল, কক্সবাজার রিহার্সাল, এবার ফাইনাল টেকের পর্যায়ে চলে যাচ্ছে বাংলাদেশ। দারুণ। গোপালগঞ্জের নাম ইতিহাসে জলজল করে লেখা থাকবে। কেন? তার কারণ 1971-এ এই গোপালগঞ্জ থেকে কে এসেছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই গোপালগঞ্জেই কিন্তু টঙ্গিপাড়ায় ওনার সমাধি রয়েছে। সে সমাধিই তো ভাঙতে গিয়েছিল। বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে বাইরে ছিচিকার পড়ে গিয়েছে। ভারত নাক কি গলাবে? আলোচনা সেটা নিয়েই হবে মূলত। দেখুন, ভারতের বিদেশ মন্ত্রক রণধীর জয়সওয়াল, যিনি মুখপাত্র, তিনি জানিয়ে দিয়েছেন যে এবার ভারত সমস্ত কিছু নজরে রাখছে। বাংলাদেশের উপরে কিছু না কিছু ব্যবস্থা নেওয়া হবে। অজিত ডোভাল, আমাদের যিনি এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি খলিলুর রহমান, যিনি বাংলাদেশের এনএসএ, তাকে ফোনালাপে কথা বলেছেন এবং সেখানে কিছু জিনিস নিয়ে আলোচনা হয়েছে। সমস্ত বিষয় তো বাইরে আসে না, সূত্র মারফত কিছু খবরাখবর পৌঁছে দিতে পারি, এইটুকুই যা। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে ভালো অবস্থায় নেই। এই মুহূর্তে কেন, গত বেশ কয়েক মাস বা বছরখানেক ধরে ভালো অবস্থায় নেই। অনেকের প্রশ্ন, শেখ হাসিনা কি ফিরবেন কি ফিরবেন না, সেই প্রশ্নের উত্তরে যাচ্ছি না। যাচ্ছি যেই উত্তরে, সেটা হচ্ছে ভারত কিন্তু এবার নাক গলানো শুরু করছে। আপনাদের জানিয়ে রাখি যে এই যে রিহার্সালগুলো বাংলাদেশেরই কিছু জনতা করছে, যেরকম গোপালগঞ্জে, যেরকম কক্সবাজারে, এবার ফাইনাল টেকের জন্য অরিজিনাল ক্যামেরাম্যান, ডিরেক্টর তারা আসবে এবং তারা কিন্তু ভারতীয়। আওয়ামী লীগ, তাদের ছাড়া ভোট হবে না, এটা মোটামুটি ভারত যেরকম বলেছে এর আগে ওয়াকার উজ্জামান, মানে এখন আর ওনার মান সম্মান নিয়ে প্রশ্ন উঠে গেছে যখন, তখন আর অত বলার দরকার নেই। তবে এইটুকু আপনারা ভালো করেই জানেন যে বাংলাদেশের সেনাপ্রধান, উনি যেই সমস্ত কার্যকলাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, উনি নিজেই জানেন না যে উনি কত বড় ভুল করে ফেলেছেন। জাতিসংঘের যে শান্তি বাহিনী আছে, সেখান থেকে বাংলাদেশের যে সেনা, তাদেরকে ফেরত পাঠানো হবে। এরপর বাংলাদেশের ব্যবসা ইতিমধ্যে সমস্ত কিছু গুটিয়ে গিয়েছে। ভারত বয়কটের চূড়ান্ত যেই ডিসিশন নিয়েছিল, এই মুহূর্তে যারা অবৈধ সরকার চালাচ্ছে তারাও এখন বুঝতে পারছে যে কত বড় ফাঁদে পা দিয়ে দিয়েছে আমেরিকা, পাকিস্তান এবং কিছুটা চায়নারও মদতে। এটুকু বুঝতে পারিনি যে ভাই, তোমার বাড়িতে আসতে গেলে পাশের আরেকটা বাড়ির গেটের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে, কারণ তোমার বাড়িটা পুরোপুরি পাঁচিলে ঢাকা। সামনে কিছুটা আছে বঙ্গোপসাগর, সেই সাগরে
তোমাদের ক্ষমতা কতটুকু সেটা বাংলাদেশের নেভিতে যারা কাজ করে তাদেরকেই জিজ্ঞেস করে নিও। মৎস্যজীবীরা কিছুটা অঞ্চলে মাছ ধরতে যায়, আর বাংলাদেশের যে দুটো ডুবোজাহাজ আছে তাদের কতটা যাওয়ার ক্ষমতা আছে জেনে নেবেন, তখন বুঝবেন কুয়োর ব্যাঙ ছাড়া আর কিছু নয়। কিন্তু আমরা বাংলাদেশের এরকম পরিস্থিতি চাই না। এখানে কোনো নেগেটিভ বা বাংলাদেশকে ছোট করার ব্যাপার নেই, বরঞ্চ এটুকু বলতে পারি বাংলাদেশকে যারা ছোট করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই বাংলাদেশি সাধারণ মানুষের জন্য নয়। ইভেন আমরা লড়াই করছি না এটার জন্য যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, তার জন্য নয়, কিন্তু লড়াইটা আমাদের শান্তির জন্য, বাংলাদেশে শান্তি নেমে আসুক। কিন্তু শান্তি বাহিনী সেটা কি হতে দিচ্ছে না। তার কারণ দেখুন, ঘরের মধ্যে যদি 5খানা বাসন থাকে তাদের মধ্যে ঠোকাঠুকি লাগে, সেটা আমাদের ভারতেও আছে, পৃথিবীর সমস্ত দেশেই আছে। বিভিন্ন রাজনৈতিক দল একজন অপরজনকে গালাগালি দেবে, মাঝে মাঝে ছোট ছোট মারামারি হবে, একটা দুটো বোম পড়বে, এগুলো ন্যাচারাল ব্যাপার, এগুলো আমরা আমাদের পশ্চিমবঙ্গে থাকা মানুষরাও জানি। কিন্তু দেশের উপরে কেউ নয়। এখানে যখন দেশকে একটা নিম্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে দেশের মানুষরা এবার আস্তে আস্তে প্রতিবাদে নামছে, ভালো জিনিস। কিন্তু এই প্রতিবাদটা কতটা সংঘবদ্ধ করতে পারবেন আপনারা সেটা নিয়ে একটু আমাদের সন্দেহ রয়েছে। ওই যে বলেছিলাম না, 5ই ফেব্রুয়ারি আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম এবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর যে সমাধিস্থল সেখানে আঘাত হানতে যাবে এরা। তখন অনেকে কমেন্টস করেছিল যে আসুক আমরা দেখে নেব, তখন অতটা পাত্তা দিইনি কমেন্টসগুলোকে, কিন্তু তারা যে ঠিক কমেন্টস করেছিল সেটার প্রমাণ পেয়েছি আমরা 16 জুলাই। এই মুহূর্তে দাঁড়িয়ে গোপালগঞ্জ মডেল হওয়া উচিত, গোপালগঞ্জ মডেলেই কিন্তু এগোনো উচিত বাংলাদেশকে। কেন বলুন তো? তার কারণ এটা হচ্ছে অরিজিনাল প্রতিবাদ। তোমরা বাংলাদেশকে শেষ করবে, আমরা হতে দেব না। গোপালগঞ্জ রুখে দাঁড়িয়েছে, সারা বাংলাদেশকেও এবার রুখে দাঁড়ানো উচিত। আপনাদের যারা ভড়কিয়েছে, পিনাকি ভট্টাচার্য, তারপরে আরেকজন আমেরিকায় রয়েছে, এই লোকগুলো কি কোনো সাফার করেছে? আপনাদেরকে ভড়কিয়ে বাংলাদেশকে যেরকমভাবে শেষ করেছে তাতে তাদের তো কিছু এসে যায়নি। তারা বরঞ্চ ইউটিউবে ভিডিও বানিয়ে আরও বেশি অনেক কিছু লুটেছে, অনেক কিছু পেয়েছে তারা, আর তারা আপনাদের তাতিয়ে গেছে। কারণ আপনারা যদি তেতে যান তাহলেই তাদের ব্যবসা চলবে। যদি এ সত্যি বাংলাদেশকে ভালোবাসতো, পিনাকি ভট্টাচার্য তো একজন ডাক্তার, তাহলে যখন সে এই কথাগুলো বলছে ভারতে চিকিৎসা করাতে যাবেন, দেখুন ভারতে চিকিৎসা করাতে আসবেন কি আসবে না তাই নিয়ে বড় কথা নয়, আমি বাংলাদেশের লোকজনদের জন্য বলছি। সাধারণ মানুষরা অনেক কম পয়সায় চিকিৎসা পায় ভারতে এলে। সেখানে তারা যদি চায়না সিঙ্গাপুরে যায়, পাকিস্তানের কথা বাদ দিন, নিজের লোককেই চিকিৎসা করতে পারে না, তারা আবার অন্য দেশের লোককে কি চিকিৎসা দেবে? ওদের ওখানে একটা লিভার ট্রান্সফার করার মতো সঠিক ব্যবস্থা নেই। তো এই যে লোকটি একজন ডাক্তার হয়ে আপনাদেরকে যেভাবে তাতিয়েছে, যেখানে যাবেন না ওখানে চিকিৎসা করাবেন না, এই লোকটা কি করেছে বাংলাদেশের জন্য? কোনো ওষুধ বার করেছে যে এইটা খান? আর ওষুধের স্ক্যামেই তো এই লোকটা দেশ থেকে পালিয়ে বাইরে রয়েছে, তাই না? সেই লোকটার কথা শুনে বাংলাদেশের প্রচুর মানুষজন হৈ হৈ করে নেমে পড়ল কি শেখ হাসিনা স্বৈরাচারী। আচ্ছা ঠিক আছে, মানলাম স্বৈরাচারী, মেনে নিলাম। আর এখন এনসিপির যারা এই গোপালগঞ্জের মানুষজনকে তাদের চিন্তাধারা চাপিয়ে দিতে চাইছে, তাহলে তারা স্বৈরাচারী নয়? তারাও তো স্বৈরাচারী। 16ই জুলাই 2024 বা 5ই আগস্টের আগে পর্যন্ত যেই সেনাবাহিনী সাধারণ মানুষের উপর গুলি চালাতে চায়নি, 2025-এ 1 বছরের মাথায় এসে সে সাধারণ মানুষের উপরে গুলি চালিয়ে 4-5 জনকে মেরে ফেললো, তারা স্বৈরাচারী নয়? আপনারা যদি সঠিক স্বৈরাচারীর বিরুদ্ধে যান তাহলে আপনাদের নিজেদেরই তো সরে যাওয়া উচিত, আত্মহত্যা করা উচিত। বেঁচে আছেন কেন?
আপনাদের ডুবে মরতে ইচ্ছা করে না, করবে না। তার কারণ আপনারা এটাই চেয়েছিলেন, বাংলাদেশকে শেষ করতে। আপনারা চেয়েছিলেন পাকিস্তানকে নিয়ে এসে আপনাদের বাংলাদেশের নাম পরিবর্তন করে আবারও পূর্ব পাকিস্তান করতে। করুন করুন, কিন্তু যেই মানুষগুলো এই মুহূর্তে দাঁড়িয়েও বাংলাদেশে সাফার করছে তাদের কথা ভেবেছেন? তাদেরকে গুলি করে মেরেই যদি দেন, তাহলে 1971-এর সাথে এই 2025-এর পার্থক্য কী থাকলো? কিচ্ছু থাকলো না। তখন পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে, আর এখন বাংলাদেশের সেনাবাহিনী সাধারণ মানুষের বুকের উপর গুলি চালাচ্ছে। তাহলে সেই সময় ভারত পাকিস্তানের এগেনস্টে নাক গলিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল, আর এবার যদি ভারত আবার নাক গলায় বাংলাদেশের সেনাবাহিনীর এগেনস্টে গিয়ে, তাহলে অপরাধের তো কিছু নয়। হ্যাঁ, কিছু রাজাকার তো বেঁচে থাকবে, পরবর্তী সময়ে ভারতকে নিয়ে বদনামও করবে, যেমন 1971-এর ভারতের সেনা বুকের রক্ত ঝরিয়ে বাংলাদেশের স্বাধীনতায় যে সাহায্য করেছিল তার তো দাম তো ভারত পায়নি, কিছু মানুষ স্বীকার করে। আর এবারও স্বীকার করবে না, তাতে কি এসে গেল? কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। ভারত এমন একটা দেশ, তা হচ্ছে শিবের দেশ, শিব মহাদেব। তো মহাদেব সারা পৃথিবীর বিষ পান করেছিলেন, তার জন্য ওনার শরীর নীল, তার জন্য ওনাকে নীলকণ্ঠ বলা হয়। তো বাংলাদেশের এই বিষ ভারত পান করে যাবে? কিচ্ছু এসে যাবে না, পান করে নেবে। খারাপ কথা তো বলবেই, ভালো কাজ বা উপকার করলে বদনাম হবে না, এটা ভাবা অন্যায়। তো 1971-এ বাংলাদেশকে হেল্প করে বদনাম কুড়িয়েছে ভারত, সেই বিষ পান করে ভারত নীলকণ্ঠ। তবে যদি ভেবে থাকেন যে এবার অতটা ওরকম সময় নেই, এরা সব করে নেবে সব কিছু, না না, সময় ঘনিয়ে এসেছে। আর দরকার ছিল এই ধরনের একটা কিছু উদ্যোগ, যেটা নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। সেই উদ্যোগ নিয়েছে যখন, তখন আর এখন চেপে বসে থেকে লাভ নেই। তবে হ্যাঁ, এটাও কি ঠিক যে 1-2 সপ্তাহের মধ্যে অতটাও সম্ভব নয়, একটু সময় লাগবে। তবে ভারত নাক গলাবে, চিন্তা করবেন না। কূটনৈতিক খেলা শুরু হয়ে গেছে। ভারত চরম কিছু করবে বাংলাদেশের উপরে, খুব তাড়াতাড়ি করবে, আর সেটা করবে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। তার কারণ হচ্ছে ভারতবর্ষ সারা পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কারোর কাছে। ওকে, আর ভারত সবসময় চায় যে তার আশেপাশের দেশে অন্তত গণতন্ত্র বজায় থাকুক। পাকিস্তানকে তো বুঝিয়ে পারা যায়নি, তাদের দেশের অবস্থা দেখেছেন, আপনারাও সেই পথেই চলেছেন, চলুন। কিন্তু এরকম দিনের পর দিন ভারত সহ্য করবে না যে সেনা সাধারণ মানুষের বুকের উপরে গুলি চালাক। খুব তাড়াতাড়ি এই ঝামেলা থেকে উত্থান দেওয়ার জন্য ভারত নিশ্চয়ই স্টেপ নেবে, চিন্তা করবে না, সময় লাগবে, সব কিছুর সময় লাগে। আপনারাই তো করেছেন, আপনাদের দোষ নেই। আপনারা এখন যতই জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় শেখ হাসিনা বলুন না কেন, আপনাদেরও দোষ আছে, কারণ আপনারা চুপ থেকেছেন। চুপ থাকাটাও অন্যায়। এখন আস্তে আস্তে জেগে উঠুন। আর অনেকের প্রশ্ন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কি গ্রেপ্তার করা হবে, ব্যাপারটা ওইদিকে যাবে না, ব্যাপারটা ওদিকে যাবে না। ভারত চাইছে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, আর তাতে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হবে না, আওয়ামী লীগও থাকবে, ইনক্লুসিভ ইলেকশন হবে, এবং সেই ইলেকশানে যে জিতে আসবে তার সঙ্গে ভারত সম্পর্ক করবে, কিন্তু এই অবৈধ সরকারের সঙ্গে নয়। আর এটা যখন প্রমাণিত যে অবৈধ সরকার চলছে, তো সেই দেশে আক্রমণ করতে বা সেই দেশে নাটবল্টু টায়ার দিতে ভারতের কোনো সমস্যা নেই। আর ভারত নাক গলালে যাদের যাদের গায়ে লাগবে বা পিছনে লাগবে, তো তাদেরকে অনেক বেশি শুভেচ্ছা রইল তাদের জন্য, কারণ গুলিগুলো ওইখানেই করা হবে। মনে রাখবেন যে 1 মাঘে শীত যায় না। গত এপ্রিলে একটা প্রসেস শুরু হয়েছিল, তারপর মে, জুন, জুলাই পেরিয়ে আগস্টে
একটা জামানা খতম করার চেষ্টা করেছেন। জামানা আবার 1 বছর অনেক সময় পেয়ে গেছে, অনেক কিছু লুটে পুটে নিয়েছে, অনেক হেলিকপ্টার চড়া হয়ে গেছে। এবার শুরু হয়েছে জুতোর বাড়ি। দুটো রিহার্সাল হয়ে গেছে, ফাইনাল টেক আসতে চলেছে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে, টাটা।